আদাব স্যার, স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? স্যার ভালো। উম, এরকমই আসে, 5-6 জনই থাকে না? হ্যাঁ স্যার, আসবেন একটু পরে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। কেমন চলতেছে তোমাদের পড়াশোনা? স্যার মোটামুটি। পরিসংখ্যানের কি অবস্থা? তোমাদের তো শেষ হয়ে যাওয়ার কথা এখন। নর্মাল টাইম থাকলে এখন পরীক্ষা হয়ে যেত তোমাদের। জি স্যার। তো যাক, আমরা লাস্ট ক্লাসে সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে করেছিলাম। আজকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির জিওমেট্রিক গড় এবং হারমোনিক গড়, আর যদি সময় থাকে লাস্টে তাহলে আমরা আরো ওই যে কম্বাইনিং গড় একটা ঠিক আছে, ওইটা আমরা শেষ করব। তো আজকে সেন্ট্রাল টেন্ডেন্সি মোটামুটি ওভারভিউটা শেষ করবো আর কি। নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টারে আসবো। তো তোমাদের এর মধ্যে কোনো সমস্যা থাকলে তোমরা মেসেজে লিখে দিতে পারো, অথবা তোমরা রেইজ হ্যান্ড করে কথা বলতে পারো। ঠিক আছে, আগে অ্যালার্ট দিয়ে নিবা যে যদি তোমাদের কোনো অংশে বুঝতে কোনো প্রবলেম হয়। এর আগে আমরা কিছু স্লাইড দেখাবো আর কি। ওকে, এখন আমরা শুরু করতে পারি। 10-11 জন চলে আসছে। সাধারণত জিওমেট্রিক মিনের অঙ্কগুলো সূত্র দিয়েই করতে হয়, যে কারণে আমাদের এই সূত্রটা সর্বপ্রথম মনে রাখা ভালো। জিএম ইকুয়াল টু এনটি লগ সামেশন লগ এক্স ডিভাইডেড এন। ওকে, তো সাধারণত জিওমেট্রিক মিনের 3 ধরনের অঙ্ক আমরা দেখতে পাই। এই 3 ধরনের অঙ্ক একটু ভালো করে আমরা সলভ করতে পারলে জিওমেট্রিক মিনের যে কোনো অঙ্কই আমরা সলভ করতে পারবো, কারণ সব অঙ্কই এই 3টা পদ্ধতিতেই আমাদের করতে হয়। সর্বপ্রথম সেটা হচ্ছে সিম্পল সিরিজ। তার মানে যেখানে একটা চলক বা একটা এক্সের মান দেওয়া থাকে। তো চলুন আমরা এই অঙ্কটা সলভ করি, যেখানে একটা এক্সের মান দেওয়া রয়েছে বা একটা চলক দেওয়া রয়েছে, আর এখানে বলা আছে ক্যালকুলেট জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তথ্যগুলো থেকে একটা জিওমেট্রিক মিন তৈরি করতে হবে। আচ্ছা, তো যেহেতু আমাদের জিওমেট্রিক মিনকে সাধারণত জিএম দিয়ে প্রকাশ করতে হয়, তো জিএম ইকুয়াল টু অ্যান্টিলগ সামেশন লগ এক্স ডিভাইডেড এন। তো সর্বপ্রথম আমাদের যেটা দরকার, এই সামেশন লগ এক্সটা আগেই আমাদের বের করে নিতে হবে। তারপরে আমরা এই ফর্মুলাটিতে আমাদের মানগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো চলুন আগেই একটা শখ করে ফেলি, কারণ আমরা জানি যে পরিসংখ্যানের প্রত্যেকটা অঙ্কের জন্য সর্বপ্রথম একটা ক্যালকুলেশন শখ করে নিতে হয়, যে কারণে আমরা আগেই হেডলাইনটা লিখে ফেলবো যে টেবিল ফর ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। এবার যেহেতু আমাদের একটা চলক দেওয়া আছে যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম, এক্স ইকাল টু এই মানটা আমরা সর্বপ্রথম লিখব, আর আমাদের প্রয়োজন হচ্ছে লগ এক্স। তো এই লগ এক্সটা হচ্ছে প্রত্যেকটার এক্সের মান, অর্থাৎ সর্বপ্রথম আমরা লগ তারপর 50 ইকুয়াল টু দিলে আমাদের লগের মানটা পেয়ে যাব। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে চলে যাব, যে জাস্ট লগ তারপর লগ
বাটনটি প্রেস করব, তারপর 50 ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু চাপ দিলেই আমরা এই মানটা পেয়ে যাব। প্রত্যেকটার ক্ষেত্রে একই, জাস্ট লগ এক্সের মানটা 72 বসিয়ে ইকুয়াল টু করলে আমরা মানগুলো পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা, যেমন লগ 54 ইকুয়াল টু এই মানটা পেলাম, log 82 equal to 1.9138, not log 93 equal to 1.9685। এবার আমরা এই মানগুলো যোগ করলে সামেশান log x এর মানটা পেয়ে যাব। ওকে, এবার আমরা সূত্রে চলে যাব। আমরা জানি জিওমেট্রিক মিন ইকুয়াল টু অ্যান্টিলগ সামেশান log x ডিভাইডেড n। সো আমরা অ্যান্টিলগটা তো রেখেই দিব, log x অর্থাৎ সামেশান log x এর যে মানটা পেলাম মানটা বসাবো। n এর মান এখানে x বা কয়টা চলক দেওয়া আছে, এখানে x এর মান 1 2 3 4 5টা, সো এখানে n এর মানটা হবে 5। ওকে, এন্টিলগ, এবার এটার ক্যালকুলেশন করব। এন্টিলগ হচ্ছে শিফট দিয়ে তারপরে আমরা লগ প্রেস করে এই মানটা বসাবো আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে। সো তারপরে আমরা এন্টিলগের মানটা পেয়ে যাব। এন্টিলগ মান হচ্ছে বিপরীত লগ। সো আমরা লগের মান যেভাবে বের করি, এন্টিলগটা শিফট চাপ দিয়ে তারপরে বের করব। ওকে, ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। এই হচ্ছে জিওমেট্রিক মিন। এখন নেক্সট অঙ্কটিতে আমরা যদি খেয়াল করি, সরি এটা এফ, যদি এমন হয় যে অঙ্কে একটা চলক, তার মানে একটা এক্সের মান, পাশাপাশি একটা গণসংখ্যা বা একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের কীভাবে জিওমেট্রিক মিনটা বের করতে হবে। তো চলুন শুরু করি। এক্ষেত্রে আগে আমরা একটা ক্যালকুলেশন টেবিল করে নেব, ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। এখানে আমরা 4টা ঘর করব। একটা হলো এক্স, আরেকটা হলো এফ, তারপরে লগ এক্স, আর এফ ইন্টু লগ এক্স। তো এখানে ঘরগুলো জাস্ট আমরা আমাদের সূত্র অনুযায়ী করব, আমি আগেই দেখিয়েছি। এখানে সূত্র অনুযায়ী করব। এখানে আমাদের ঘর করার আগে দেখতে হবে আমাদের অঙ্কে কয়টা মান দেওয়া রয়েছে। এখানে একটা এক্স এবং একটা এফ দেওয়া আছে, সুতরাং আমরা একটা এক্সের মান একটা এফের মান আগেই করে নেব। এবার আমাদের সূত্রের দিকে তাকাতে হবে যে আমাদের সূত্রে কোন কোন মানগুলো প্রয়োজন। তো এখানে সামেশান এফ ইন্টু লগ এক্স, এফ ইন্টু লগ এক্স তার জন্য একটা ঘর করব, আর এফ ইন্টু লগ এক্স করার জন্য আগেই আমাদের একটা লগ এক্স বের করে নিতে হবে, যে কারণে আমরা 2টা ঘর করব। এখানে মনে রাখতে হবে আমরা আগে যে সূত্রটা করছিলাম সেখানে শুধু সামেশান লগ এক্স ডিভাইডেড এন, কারণ এখানে কোনো গণসংখ্যা ছিল না। বাট যখন গণসংখ্যা থাকবে তখন সূত্রটা সামান্য একটু চেঞ্জ করে নেব, শুধুমাত্র এখানে একটা এফ গুণ হবে, অর্থাৎ এন্টিলগ সামেশান এফ লগ এক্স ডিভাইডেড এন হয়ে যাবে সূত্রটা। তার মানে যেখানে ফ্রিকোয়েন্সি থাকবে না সেখানে ফ্রিকোয়েন্সি হবে না, অর্থাৎ লগ এক্স ডিভাইডেড এন হবে। আর যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন এফ ইন্টু লগ এক্স ডিভাইডেড এন, সূত্রটা জাস্ট এমন হবে। এবার আমরা লগ এক্স বের করব, আর এই লগ এক্সের সঙ্গে ফ্রিকোয়েন্সিটা গুণ করে আমরা এফ ইন্টু লগ এক্স বের করে নেব। এবার এগুলো যোগ করলে আমরা সামেশান এফ লগ এক্স এর মানটা পেয়ে যাব। তারপর আমরা সূত্রে জাস্ট অ্যাপ্লাই করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ওকে, এবার দেখব যদি এখানে সরাসরি একটা চলক বা এক্স এর মান না থেকে যদি একটা শ্রেণী বা ক্লাস দেওয়া থাকে তাহলে কিভাবে সলভ করতে হবে। তো চলুন সেটা শুরু করি। এখানে দেওয়া আছে ফাইন্ড আউট জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। ওয়েট 100 থেকে 104, 105 থেকে 109, সরি 110 থেকে 140, এভাবে একটা ক্লাস দেওয়া আছে আর নিচে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। তো আগের অঙ্কগুলোতে ক্লাস ফ্রিকোয়েন্সি কিছুই দেওয়া ছিল না, একটা চলক একটা ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। এখানেই যদি এখানে ক্লাস দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো চলুন আমরা সলভ করি অঙ্কটি। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা একটা টেবিল করে ফেলব, যেখানে
এখানে যেহেতু আমাদের দুইটা ছক দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে অঙ্কে, সেহেতু আমরা আগেই দুইটা ঘর করে নেব। একটা হচ্ছে ওয়েট আর ফ্রিকোয়েন্সি এফ। এবার আমাদের সূত্রে কয়টা মান দরকার তার জন্য ঘর করব। তার মানে ঘর করার সময় আগে মনে রাখতে হবে আমাদের যে মানগুলো দেওয়া আছে অঙ্কে, সেই মানগুলোর জন্য ঘর করব। পরবর্তীতে আমরা সূত্র অনুযায়ী ঘর করব। ওকে, তো সর্বপ্রথম অঙ্কের যে মানটা দেওয়া আছে সেই মান অনুযায়ী আমরা ঘর করলাম। এবার আমাদের সূত্রে যে মানগুলো প্রয়োজন তার জন্য ঘর করব। এখানে লগ সামেশান এফ লগ এক্স, এটা আমাদের বের করতে হবে। তো এফ লগ এক্সের জন্য একটা ঘর তো আমাদের করতেই হবে। আর এফ লগ এক্স বের করার জন্য সিম্পলি লগ এক্স একটা ঘর প্রয়োজন। আর যেহেতু আমাদের এখানে এক্স বা চলকটা বের করে দেওয়া নেই, তাই আমরা মিড ভ্যালু নামে একটা ঘর করব, যেটাকে আমরা এক্স ধরে নেব। এখানে যেহেতু ক্লাস দেওয়া আছে, ক্লাসের মিড ভ্যালুকেই আমরা বা মধ্যবিন্দুকেই আমরা চলক এক্স ধরে নেব এবং এটাকে এক্স ধরেই আমাদের অঙ্কটা করতে হবে। অর্থাৎ সিম্পলি যদি আমরা মনে রাখি যে আগের অঙ্কটিতে আমাদের এক্সের মানটা বের করে দেওয়া ছিল, যে কারণে আমরা খুব সহজে চারটা ঘর করে অঙ্কটা সলভ করছিলাম। আর ক্লাস ইন্টারভেল দেওয়া থাকলে আমাদের এক্সের মানটা বের করে নিতে হবে। এখানে জাস্ট এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। এখানে 100 প্লাস 104 ডিভাইডেড 2 ইকুয়াল টু দেখবেন 102 আসবে। অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ক্লাস মানে মিড ভ্যালুটা পেয়ে যাব। যেমন এখানে 105 প্লাস 109 এই দুইটা যোগ করব, করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব। মিড ভ্যালু জাস্ট মধ্যবিন্দু আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে 110 সরি 115 প্লাস 119 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 117 পেয়ে যাব মধ্যবিন্দু। এবার যেহেতু আমরা এক্স চলকটা পেয়ে গেলাম, সুতরাং লগ এক্স এর মানগুলো বের করব। অর্থাৎ লগ 102 ইকুয়াল টু যে মানটা আমরা ক্যালকুলেটর থেকে এই মানগুলো বের করে নেব, অথবা আপনার বইয়ের পিছনে পেয়ে যাবেন ছকের মাধ্যমে। তো তারপরে আছে এখানে লগ এক্স, অর্থাৎ লগ এক্স মানে লগ 107 ইকুয়াল টু মানগুলো পাবো। এবার এই লগ এক্সের সঙ্গে ফ্রিকোয়েন্সিটা আমরা গুণ করে করে এফ লগ এক্সের মানটা বের করব। অর্থাৎ এফ লগ এক্স তার মানে হচ্ছে লগ এক্স ইন্টু 24 ইকুয়াল টু 48.2064। তো এইভাবে প্রত্যেকটা এফ লগ এক্স আমরা বের করব। তারপর সামেশান এফ লগ এক্স, অর্থাৎ এফ লগ এক্স এর প্রত্যেকটা মান যোগ করে আমরা সামেশান এফ লগ এক্স এর মানটা বের করে নেব। এবার আমরা সূত্রে আমাদের মানগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারগুলো পেয়ে যাব। তো এই হলো জিওমেট্রিক মিন। খুব সহজ জিনিস জিওমেট্রিক মিনটা। তো আমি আশা করছি বুঝতে পারছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। দেখো, জিওমেট্রিক মিন নিয়ে এখন এর মধ্যে কি তোমাদের কোনো কনফিউশন আছে? না স্যার, না স্যার। একটু কম্পারেটিভলি এটা সহজই, যদি একটু বুঝতে পারো অঙ্কটা আসলে ভালো তোমাদের জন্য। জাস্ট সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করার ব্যবহারটা মানে শিখতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে use স্যার সহজ আছে স্যার। এই স্যার এই তিনটা থেকে এই তিনটা স্যার পদ্ধতির মধ্যে কি স্যার আসবে যে কোনো পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ, অঙ্ক তিনটার মধ্যে আসবে। আর কিছু আসতে পারে, রেয়ারলি আসে তোমাদের 4 মার্কসের জন্য, যে প্রমাণ উপপাদ্য আর কি, যেমন এম জি এম ইকুয়াল টু। জি সূত্র স্যার। কি ওই একটাই স্যার? প্রশ্ন অঙ্ক তো এখানে তিন টাইপের আর কি। একটা প্রথম হচ্ছে তোমাদের নর্মাল একটা, যেখানে তোমার দেয়া থাকবে না, ওই সরাসরি তুমি এটা করতে পারবে এ স্যার প্লাস। সূত্র তো একটাই থাকবে নাকি? সূত্র একটাই, হ্যাঁ, জ্যামিতিক মিনের সূত্র একটাই, জি হারমোনিক স্যার। মিনের সূত্র একটা। এটা এখন একটা আমরা তরঙ্গ গড়টা দেখবো, হারমোনিক মিন কিভাবে বের করে।
কেন্দ্রীয় প্রবণতাটা একটু ভালো করে শিখলে তোমরা এখান থেকে একটা অ্যান্সার করতে পারলে তোমাদের চাপ কম পড়বে। হারমোনিক মিন হচ্ছে তোমার বিপরীত গড় বা উল্টা মান যেটাকে বলে। বিজনেস স্ট্র্যাটেজিটা দেখে নেব। মিনকে আমরা আগে সেই সূত্রটা দেখে নেব। হারমোনিক মিনের সূত্রটা জাস্ট এরকম। হারমোনিক মিনকে আমরা এইচ এম দিয়ে প্রকাশ করি, ইকুয়াল টু এইচ এম ইকুয়াল টু এন ডিভাইডেড সামেশন এফ ডিভাইডেড এন। সো আমরা সূত্রটা দেখেই বুঝতে পারছি যে আমাদের এখানে দুইটা বিষয় বা দুইটা মান আমাদের প্রয়োজন। একটা হচ্ছে এন আর একটা হচ্ছে সামেশন এফ ডিভাইডেড এন। সো আমরা যখন ক্যালকুলেশনের পূর্বে একটা ছক করে নেব, সেখানে আমাদের এই দুইটা মান আগে আমাদের বের করে নিতে হবে। তো চলুন একটা অঙ্কে চলে যাব। সর্বপ্রথম অঙ্কটিতে বলা আছে ক্যালকুলেট হারমোনিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তথ্যগুলো থেকে একটা হারমোনিক মিন নির্ণয় করতে হবে বা বিপরীত গড় নির্ণয় করতে হবে। এখানে মার্কস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এর অর্থটা জাস্ট এরকম দেখায় যে 0 থেকে 10 এর মধ্যে মার্কস পেয়েছে 5 জন, 10 থেকে 20 এর মধ্যে মার্কস পেয়েছে 10 জন, 20 থেকে 30 এই ক্লাসের মধ্যে মার্কস পেয়েছে 7 জন। এভাবে কিছু ক্লাস এবং কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমরা জানি যে পরিসংখ্যানের কোনো অঙ্ক করার পূর্বে তার জন্য একটা ক্যালকুলেশন ছক করে নিতে হয়, যেখান থেকে আমাদের যে মানগুলো প্রয়োজন অর্থাৎ সূত্রের জন্য যে মানগুলো প্রয়োজন সেটা আমরা এখান থেকে বের করে ফেলি। তো আমরা সলিউশন করার পূর্বে আমরা একটা সলিউশন করার সর্বপ্রথম যেটা করতে হবে একটা সুন্দর একটা ছক করে নেব। তো এখানেও আমি একটা ছক করে রাখছি। ছকের হেডলাইনটা আমরা ঠিক এভাবে লিখবেন, টেবিল ফর ক্যালকুলেশন অফ হারমোনিক মিন, অর্থাৎ হারমোনিক মিন নির্ণয়ের জন্য প্রয়োজনীয় একটা টেবিল। তো টেবিলের কয়টা ছক হবে সর্বপ্রথম আমরা দেখব। এখানে যে কয়টা মান আমাদের অঙ্কে দেওয়া থাকবে সেই মানগুলোর জন্য আগে আমরা ছক করে নেব। তো এখানে মার্কস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে কারণে আমরা দুইটা ঘর আগেই করে নেব। এবার আমাদের যেটা প্রয়োজন, আমি আগেই বলছিলাম যে আমাদের সূত্রে একটা এন এর মান প্রয়োজন। তো এনটা আমরা বের করি সাধারণত গণসংখ্যাগুলোকে যোগ করে, অর্থাৎ গণসংখ্যার সমষ্টিকে নাম্বার বা এন দিয়ে প্রকাশ করা হয়। আর আমাদের সূত্রের জন্য প্রয়োজন সামেশান মানে এফ ডিভাইডেড এক্স। তো সামেশান এফ ডিভাইডেড এক্সের জন্য আমরা একটা ঘর করে নিলাম। ওকে, এবার মার্কস আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা দেখে দেখে এটা লিখে ফেলবো, অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে যে কটা ক্লাস আমাদের দেওয়া থাকবে ঠিক সেগুলোই আমরা এখানে লিখে ফেলবো। এবার চলে যাব ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রিকোয়েন্সি তো দেওয়াই আছে 5, 10, 7, 3, 2 লিখে ফেললাম এবং এই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে আমরা এনের মানটা বের করে নেব। অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে আমরা সেটাকে যোগফলকে এন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এবার আমাদের যেটা বের করতে হবে এফ ডিভাইডেড এক্স। এখন এক্স এর মান আমাদের অঙ্কে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা আমাদের বের করে নিতে হবে। এখানে এক্স এর মান অর্থাৎ ক্লাস দেওয়া থাকলে সাধারণত আমরা এক্স এর মানটা পাই হচ্ছে মিড ভ্যালু, অর্থাৎ মধ্যবিন্দুকেই আমরা বা মধ্যমানকেই আমরা এক্স বলে থাকি। তো মধ্যমান কীভাবে? আপার লিমিট, এখানে আপার লিমিট আছে 10 আর লোয়ার লিমিট আছে 0। আপার লিমিট আর লোয়ার লিমিটটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মাঝের মানটা অর্থাৎ মিড ভ্যালুটা পেয়ে যাব। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে একই, অর্থাৎ এখানে উচ্চ সীমা আছে 10, নিম্ন সীমা আছে উচ্চ সীমা আছে 20, নিম্ন সীমাটা আছে হচ্ছে 10। তো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব 15। প্রত্যেকটা ঠিক এভাবে মধ্যবিন্দুটা বের করব। আমি যদি লাস্টেরটা করি 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা 45 পাবো। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, ক্যালকুলেটর নিয়ে এলাম, এখানে আছে জাস্ট 40
প্লাস 50 ইকুয়াল টু যেটা আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব 45। তো প্রত্যেকটাকে এইভাবে আমরা মধ্যমানটা বের করে নেব। ওকে, এবার এফ ডিভাইডেড এক্স অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাকে মধ্যবিন্দু এক্স দিয়ে ভাগ করলে আমরা এফ ডিভাইডেড এক্স এর মানটা পেয়ে যাব। যেমন এখানে 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা মান পেয়ে যাব যেটা হবে এফ ডিভাইডেড এক্স এর মান। তো 5 ডিভাইডেড 5 ইকুয়াল টু 1। তো আমার এখানে দশমিকের পর আমি জাস্ট 4টা সংখ্যা রাখতে চেয়েছি। দশমিকের পর কয়টা সংখ্যা রাখতে হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে আমরা দশমিকের পরে যতগুলো মান বেশি রাখবো তত আমাদের অ্যান্সারটা অ্যাকুরেট আসবে, যে কারণে আমরা 5টা বা 6টা এরকম দশমিকের পরের মানটা রাখলে আমাদের জন্য ভালো। এখানে 10কে 15 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের এখানে বলাই আছে এফ ডিভাইডেড এক্স। তো এখানে এফ হচ্ছে 10, এক্স হচ্ছে 15। সো আমরা 10কে 15 দিয়ে ভাগ করব। সো 0.6666 আমরা এখান থেকে জাস্ট 5টা দশমিকের পরে 5টা মান রেখে দিলাম, প্রত্যেকটা ঠিক এভাবে ভাগ করে বের করে নেব। এবার এই মানগুলো যোগ করলে যে মানটা পাবো সেটাকে আমরা সামেশান দিয়ে প্রকাশ করি, কারণ সামেশান দিয়ে সাধারণত আমাদের প্রত্যেকটা মানের সমষ্টিকে প্রকাশ করা হয়, যে কারণে আমরা প্রত্যেকটা মানকে যোগ করে আমরা সামেশান এফ ডিভাইডেড এক্স এর মানটা বের করে নেব। ওকে, এবার আমরা সূত্রে চলে যেতে পারি, কারণ আমাদের সূত্রের জন্য 2টা মান ছিল। আমি এখানে বলছিলাম এন এর মান সামেশান এফ এক্স বাই সামেশান এফ ডিভাইডেড এক্স এর মান, এই 2টা মান আমাদের প্রয়োজন। তো যেহেতু 2টা মানই আমরা পেয়ে গেলাম, এবার আমরা সূত্রে চলে যাব। আমরা লিখব উই নো হারমোনিক মিন এইচ এম ইকুয়াল টু এন ডিভাইডেড সামেশান এফ ডিভাইডেড এক্স ইকুয়াল টু, এখানে এন এর মান হচ্ছে 27 আর সামেশান এফ ডিভাইডেড এক্স এর মান 2.07682, সেটা বসালাম। জাস্ট এটাকে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব 13। যেহেতু এখানে মার্কসের গড় করতে বলা হয়েছে, যে কারণে আমরা এখানে এর এককটা লিখব মার্কস, অর্থাৎ 13 মার্কস। এটা হলো অ্যান্সার, এটা হচ্ছে হারমোনিক মিন। তো আজকে এইটুকুই ছিল, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখো, হারমোনিক মিন নিয়ে কি কনফিউশন আছে কারো? না স্যার, এই সূত্র তো একটাই নাকি স্যার, নিয়ম একটাই? হারমোনিক মিনের কি সূত্র একটাই? এটা আসার চান্স মানে আসবে তোমার 4 নাম্বার জন্য আসতে পারে নাম্বারগুলো, ঠিক আছে? স্যার সহজ আছে স্যার। স্যার এটা কি স্যার মানে একইভাবে স্যার আসবে নাকি ওই যে মানে স্যার ক্লাস যেরকম স্যার 10 থেকে 20, 0 থেকে 10 এরকম আসবে স্যার? না স্যার মানে আগেরটার মতো স্যার জিওমেট্রিক মিনের মতো স্যার এইরকম 3 ভাবে আসতে পারে? 3 ভাবে আসতে পারে। 3 ভাবে আসলে জিওমেট্রিক মিনের মতো, তখন তোমার ওগুলা করতে হবে না আর কি। এখানে একটা एग्जांपल দেয়া আছে, আগেরটাই তো তোমার 3টাই দেয়া ছিল। তো আমরা আজকে সেন্ট্রাল টেন্ডেন্সি শেষ করব। লাস্ট ক্লাসে পরের ক্লাসে আমরা চার্ট, গ্রাফ এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো করা হয় না, যেমন পাই চার্ট, তারপর আয়তলেখ, এই জিনিসগুলো। বা তোমাদের পছন্দ থাকলে বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারগুলো আমাদের আরেকটু ফোকাস করা দরকার। আমরা এখন কম্বাইন মিনটা একটু দেখি, তাহলেই মনে হয় এই চ্যাপ্টার কভার করবে সবই। তা বুনা, কি তোমার এর মধ্যে আর কোনো প্রবলেম নাই তো? না, তুমি একটু দেখো, বই পড়বা, বই না পড়লে প্রবলেম বের হবে না। কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড় বা মিলিত গড়। তো কম্বাইন্ড মিন হলো কতগুলো গড়কে সমন্বয় করে একটা নতুন গড় তৈরি করা। কম্বাইন্ড মিনের অঙ্কগুলো সাধারণত সূত্র দিয়েই করতে হয়। তো অঙ্কে যাওয়ার আগে সর্বপ্রথম আমি সূত্রটা নিয়ে একটু আলোচনা করে নেব। তো চলুন আমরা সূত্রটা আগে শিখে নিই। কম্বাইন্ড মিনটা সাধারণত এই সূত্র দিয়েই করতে হয়। কম্বাইন্ড মিন এক্স বার ইকুয়াল টু
n on x bar on plus n2 x bar 2 divided n on plus n2। এখানে সমমিলিত গড়ের ক্ষেত্রে এখানে x বার on 2 দিয়ে করতে হয়, বা on 2 3 বা on 2 3 4 এভাবে দিতে হয়। অর্থাৎ এখানে যেহেতু দুইটা গড়ের সমন্বয়ে আমরা একটা কম্বাইন মিন নির্ণয় করবো, যে কারণে x এর বেসটা on 2 দিয়ে প্রকাশ করবো। এটাকে x বার c দিয়েও প্রকাশ করা যায়, যেমনটি আমি এখানে দিলাম, যে কোনো একটা দিয়েই আমরা প্রকাশ করতে পারি। তো যদি এখানে দুইটা গড়ের সমন্বয়ে আমরা কম্বাইন মিন নির্ণয় করি, তো সেক্ষেত্রে x বার on 2 দিব। যদি তিনটা গড়ের সমন্বয় করি তাহলে সেক্ষেত্রে on 2 3 দিব। যদি চারটা গড়ের সমন্বয় করি on 2 3 4 দিব বেসটা। আর খুব সহজে আমরা সি দিয়েও প্রকাশ করতে পারি, সি দিয়ে বোঝায় কম্বাইন। তো এক্স বার সি এটা হলো কম্বাইন মিন। তো সাধারণত দুইটা গড়ের সমন্বয়ে যদি আমরা কম্বাইন মিন নির্ণয় করি, তো সেক্ষেত্রে এক্স বার অন টু ইকুয়াল টু এন অন প্লাস এন অন ইন্টু এক্স বার অন প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন অন প্লাস এন টু, এই সূত্র দিয়ে আমরা করব। যদি তিনটা সমন্বয়ে একটা কম্বাইন মিন নির্ণয় করি, তাহলে আমরা এখানে এক্স বার সি ইকুয়াল টু এন অন into x bar 1 plus n2 x bar 2 plus n3 x bar 3 এই সেটটুকু অতিরিক্ত আমরা দেব। ঠিক একইভাবে n1 plus n2 আর এর সঙ্গে n3টা যোগ করব। যদি আমরা চারটা সমন্বয় করি, তো সেক্ষেত্রে ঠিক একইভাবে এরকম আরো একটা সেট আমরা এর সঙ্গে যোগ করব। অর্থাৎ এখানে হবে প্লাস n4 x bar 4 ডিভাইডেড নিচে এই n3 এর সঙ্গে প্লাস n4টা যোগ করে দেব। এভাবে আমরা সূত্রটা বাড়াবো। আমাদের গড়, যে কয়টা গড়ের উপর আমাদের কম্বাইন মিন নির্ণয় করতে হবে, ঠিক এখানে ততগুলো এরকম একটা সেট বাড়বে। তো এই ছিল সূত্র, এটা দিয়ে আমাদের কম্বাইন মিনের সবগুলো অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এবার আমরা কয়েকটা প্রবলেমে যাব। তো চলুন সর্বপ্রথম কি আছে দেখি। এখানে বলা আছে প্রবলেম 1, which is there are two branches of a company employing 180 employees respectively। বলছে যে একটা কোম্পানিতে দুইটা ব্রাঞ্চ, দুইটা শাখা রয়েছে, যেখানে একটি শাখায় আছে 100 জন, আরেকটি শাখায় রয়েছে 80 জন শ্রমিক কাজ করে। বলছে if arithmetic mean of the monthly salaries paid by two branches is টাকা 4570 and টাকা 6750 রেসপেক্টিভলি। বলছে যদি তাদের গড় মজুরি 4570 টাকা এবং 6750 টাকা করে প্রদান করা হয়, তার মানে হলো এখানে এই প্রথম যে 100 জন তাদেরকে গড়ে 4570 টাকা করে মজুরি প্রদান করা হয়, এবং পরবর্তী যে 80 জন তাদের গড় মজুরি 6750 টাকা করে প্রদান করা হয়। সর্বশেষ find the arithmetic mean the salaries of the company of the employees of the company as a whole। তারপরে বলছে তাদেরকে সমন্বয় করে, মানে সম্মিলিতভাবে তাদেরকে গড়ে কত টাকা করে প্রদান করা হয়। তার মানে বিষয়টা এরকম যে 100 জনের গড় স্যার সাউন্ডটা শুনতেছি না। গুলো আমরা পেয়ে গেলাম। এবার এই 100 জনের যে গড় 4570, এটা গড়, সুতরাং এটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করব, এবং
80 জনের বার হচ্ছে 750, এটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করবো, যেহেতু সাউন্ড ঠিক এখানে আছে না এক্স বার এবার? দুইটা রয়েছে, তাই একটাকে এক্স বার অন, একটাকে এক্স বার টু দিয়ে প্রকাশ করবো। ওকে, আর ভাই ইমন, সাউন্ড ঠিক আছে তো এবার না? জি স্যার, এখন ঠিক আছে স্যার। এক্স বার অন টু, এটার মান আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কম্বাইন্ড মিনকে আমরা এক্স বার অন টু দিয়ে প্রকাশ করবো, কারণ এখানে দুইটা ব্রাঞ্চ আছে। আপনারা সহজে এক্স বার সি দিয়েও প্রকাশ করতে পারেন, একই কথা। ওকে, এবার আমরা সূত্রটা বসাবো। লিখলাম অন্য কম্বাইন্ড মিন এক্স বার অন টু ইকুয়াল টু n on x bar on plus n2 x bar 2 divided n on plus n2। ওকে, এবার মানগুলো আমরা এখানে বসাবো, আর ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তো এখানে প্রত্যেকটা n on এর মান বসালাম, x bar on এর মান জাস্ট গুণ করে আমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এটা হলো দুইটার ক্ষেত্রে, দুইটা গড়ের ক্ষেত্রে কম্বাইন্ড মিন কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখা ভালো, সবসময় যে কম্বাইন্ড মিনের অঙ্কের ক্ষেত্রে এক্স বার অন টুর মানটা চাইবে তেমন না। কখনো এক্স বার অন টুর মানটা দেওয়া থাকতে পারে এবং এক্স বার অন এর মানটা বের করতে বলতে পারে। অর্থাৎ স্যার এগেইন শোনা যাচ্ছে না স্যার। পরিসংখ্যানের গড় নম্বরগুলো নিচে দেওয়া আছে। তো এখানে সেকশন দেওয়া আছে এবিসি, অ্যাভারেজ মার্কস ইন স্ট্যাটিস্টিক্স, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। আচ্ছা, আর নিচে বলা আছে ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্কস অবটেইনড বাই দ্য স্টুডেন্টস অফ দ্য থ্রি সেকশনস টেকেন টুগেদার। অর্থাৎ তিনটা সেকশনের গড়ে কত মার্কস পেয়েছে। এখানে তিনটা সেকশনের আলাদা আলাদা গড় মার্কস দেওয়া আছে। এখানে অ্যাভারেজ কথাটা দেখলে বুঝবো যে এটা গড় মার্কস। সো এখানে তিনটা সেকশনের আলাদা আলাদা গড় মার্কস দেওয়া আছে। আমাদের কাছে চাওয়া হয়েছে যে আলাদা আলাদা করা নয়, একত্রে তিনটা সেকশনের গড় মার্কসটা কত সেটা বের করতে হবে। সো আমরা কম্বাইন্ড মিন বের করার সময় আমি আগেই বলছি যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অঙ্কটি থেকে আমাদের সূত্রে যে মানগুলো প্রয়োজন সেটা আগে বের করে নেব। তো আমাদের এখানে সূত্রে n1 n2 n3, এখানে নাম্বার অফ স্টুডেন্ট, তার মানে প্রত্যেকটা সেকশনে কতজন স্টুডেন্ট আছে এটা হচ্ছে n এর মান। যেহেতু এখানে n এর সংখ্যা রয়েছে তিনটা, তাই আমরা একটাকে n1, একটাকে n2, একটাকে n3 দিয়ে প্রকাশ করব। তো এখানে n1 সমান 50, n2 সমান 60, n3 সমান সমান 50। আচ্ছা, x বার 1 সমান সমান হলো হচ্ছে 75, x বার 2 সমান সমান হচ্ছে 60, x বার 3 সমান সমান 55। আচ্ছা, এবার আমাদের কম্বাইন্ড মিনটা নির্ণয় করতে হবে। তো কম্বাইন্ড মিনের সূত্রটা আমরা জানি, কম্বাইন্ড মিন সেটাই লিখবো যে কম্বাইন্ড মিন x বার c ইকুয়াল টু n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস n3 x বার 3, আর নিচে ডিভাইডেড n1 প্লাস n2 প্লাস n3। সো এবার আমরা মানগুলো এখানে বসাবো। n1 এর মান 50 ইন্টু x বার 1 এর মান হচ্ছে 75। তো গুণ করে বসাতে পারি একবারে, অথবা আলাদা আলাদা প্রত্যেকটা মান বসিয়ে আমরা গুণ করতে পারি। গুণ করে এটাকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের জাস্ট কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো। তো তিনটার ক্ষেত্রে জাস্ট এইভাবে আমাদের বের করতে হয়।
এবার আমরা একটা সালের অঙ্ক দেখব, যেটা এসে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। 2009 সালে অঙ্কটি এসে গেছে। তো দেখা যাক এটা অঙ্কটি আগে পড়ি। এখানে বলা আছে ফাইন্ড দ্য মিসিং ইনফরমেশনস ফ্রম দ্য ফলোইং ডাটা। এখানে যে তথ্যগুলো মিসিং রয়েছে সে তথ্যগুলো আমাদের বের করতে হবে। প্রথম হচ্ছে নাম্বার দেওয়া আছে, মিন দেওয়া আছে, নাম্বার অফ অবজারভেশনস ইন দ্য সেকেন্ড গ্রুপ। ওকে, এটা দরকার নেই। ফাইন্ড দ্য মিসিং ইনফরমেশনস ফ্রম দ্য ফলোইং ডাটা। তো সেকেন্ড গ্রুপ ধরে নেব রিসপেক্টিভ সংখ্যা দুইটা, সমষ্টি হচ্ছে 200। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা n2 এর মানটা পাবো, কারণ আমরা জানি n1 এর মান হচ্ছে 50, n2 এর মান হচ্ছে 90। তো n2 সমান সমান এখানে আসবে জাস্ট 200 থেকে আমরা n1 এর মান এবং n3 এর মানটা হচ্ছে 90। তো এই দুইটা বিয়োগ করলে আমরা n2 এর মানটা অলরেডি পেয়ে যাব। আর নিচে দেওয়া আছে মিন, যেহেতু এটা ফার্স্ট গ্রুপের, তো সুতরাং 113টা হবে x12 এর মান। আচ্ছা, সেকেন্ড গ্রুপের মান নাই, সেটা আমাদের বের করতে হবে। আর থার্ড গ্রুপের মান দেওয়া আছে 115, আর কম্বাইন্ড, তার মানে যেহেতু এখানে তিনটা গ্রুপ, তিনটা গড় দেওয়া আছে, তাই x বার 1 2 3 ইকুয়াল টু আমরা বসাবো 116। এবার আমরা সূত্রে চলে যাব। সর্বপ্রথম কাজটা হবে এই মানগুলোকে সুন্দরভাবে খুঁজে নেওয়া এখান থেকে। তো তারপরে চলে যাবো আমাদের সূত্রে। কম্বাইন্ড মিন x বার 1 2 3 ইকুয়াল টু 10। এখানে যেহেতু x বার 1 2 3 মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে বসাবো, আর এখানে সবগুলো মান বসাবো, শুধুমাত্র যে মানটা দেওয়া থাকবে না সেটা ছাড়া। এখানে x বার 2 এর মানটা দেওয়া নেই, কারণ এটাই আমাদের বের করতে বলা হয়েছিল। এখানে মিসিং রয়েছে এটা দ্বিতীয় গ্রুপে x বার 2, যে কারণে এই মানটা আমাদের বের করতে হবে। সো এবার আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে আর গুণ করবো, যেটার মান বের করতে হয় সেটা বাম পাশে নিয়ে আসবো। তারপরে বাম পাশে মান মানে x বার 2টা রেখে সংখ্যাটাকে এই পাশে এনে ভাগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাবো। এই অঙ্কটি 2009 সালে এসে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো এই হলো কম্বাইন্ড মিনের অঙ্ক। খুবই সিম্পল অঙ্ক। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে ইউনিভার্সিটিতে, সো তাকে বের করতে হবে। সো এবার আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে আর গুণ করবো, যেটার মান বের করতে হয় সেটা বাম। দেখো এখানের এই ক্যালকুলেশনটা তো কোনো কনফিউশন থাকার কথা না তোমাদের। এই যে একটু দেখো যে 116 এপাশের যে ফর্মটা জাস্ট যে তোমরা যেভাবে সমাধান করো, সরল অঙ্ক যেভাবে সমাধান করছো সেভাবে আর কি। এখানে শর্টকাটে বলা আছে তোমরা মানে ক্যালকুলেটরে বা আরেকটু ব্রড করে করে নিবা পরীক্ষার সময়। যেমন এখানে ধরো একটা সাইড এক পাশে আসবে, যেহেতু এই এক্সটা তোমার এখানে দেয়া আছে, যেমন 500 গুণ 113 প্লাস 60 গুণ x2 প্লাস 90 গুণ 115 115। তো এইটা যদি আমরা বাম পাশে নেই এবং 200 গুণ 116 এটা যদি ডান পাশে নেই, তাহলে কি 200 গুণ 116 এটা সম্ভবত 23200 হবে। তারপর মাইনাস দিবা 16000 এই 50 গুণ 113 এবং 90 গুণ 115, এই দুইটা তোমার যোগ করলে 16000 হবে, বা সামহাউ দুইটা ই করে দেখবা। তারপর এটা বিয়োগ করলে তারপর তো বুঝতেই পারছো যেভাবে হবে।